১৯৮৪ সালের ১৭ই সেপ্টেম্বর ওরেগন, আমেরিকা। দ্য ডালাস শহর। একটি সাধারণ রেস্তোরাঁ। মানুষ খাচ্ছেন, হাসছেন, কথা বলছেন। হঠাৎ একজন, দুইজন, ১০ জন, ৫০ জন অসুস্থ হয়ে পড়লেন। বমি, জ্বর, ডায়রিয়া। ৭৫১ জন। একটি ছোট্ট শহরে হসপিটালে ভর্তি ৪৫ জন আমেরিকার ইতিহাসে প্রথম সফলভাবে বায়োটেররিজম অ্যাটাক। সালমোনেলা ব্যাকটেরিয়া ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে খাবারে মেশানো, কিন্তু কে করেছে এবং কেন? উত্তর পেতে আমাদের যেতে হবে একজন মানুষের কাছে, যিনি একসময় ছিলেন পৃথিবীর সবচেয়ে আলোচিত আধ্যাত্মিক নেতা, যার কাছে জড়ো হয়েছিলেন পৃথিবীর শিক্ষিততম মানুষেরা, যার কাছে ছিল ৯৩টি রোলস রয়েস এবং যার অনুগামীরা করেছিল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় জৈব সন্ত্রাস। তার নাম ভগবান শ্রী রজনীশ, পরিচিত ওশো নামে। আজকের বিং ইনসাইডে আমরা ঢুকব সেই জটিল গল্পে, যেখানে মুক্তি এবং নিয়ন্ত্রণ, আলো এবং অন্ধকার একই মানুষে একই সময়ে। শুরুর গল্প একটি অসাধারণ মনের জন্ম। ১৯৩১ সালের ১১ই ডিসেম্বর, কুচওয়াড়া, মধ্যপ্রদেশ। একটি জৈন পরিবারে জন্ম, চন্দ্রমোহন জৈন। পরে হবেন আচার্য রজনীশ, তারপর ভগবান রজনীশ এবং শেষে ওশো। ছোটবেলা থেকেই প্রশ্ন করতেন সবকিছু, ধর্ম, ঈশ্বর, নৈতিকতা, পরিবার, সমাজ। শিক্ষকরা বিরক্ত হতেন, কিন্তু তিনি থামতেন না। জবলপুরে দর্শন শাস্ত্রে পড়লেন, তারপর শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ে। কিন্তু শুধু পাঠ্য বই নয়, তার ক্লাসে আসতো জীবনের প্রশ্ন, মৃত্যুর প্রশ্ন, ঈশ্বরের প্রশ্ন। এই শেষ বিষয়টা পরে সব বদলে দিয়েছিল। দর্শনের বিপ্লব, পশ্চিম থেকে পূর্বের সংমিশ্রণ। ওশোর দর্শন ছিল অসাধারণ। তিনি পূর্ব এবং পশ্চিমকে মেলালেন। বুদ্ধের মেডিটেশন, ফ্রয়েডের মনোবিজ্ঞান, গুরজিয়েফের শিক্ষা, হেরাক্লিটাসের দর্শন, কবিরের কবিতা, যিশুয়ের বাণী, সব জায়গায় তিনি বললেন প্রাতিষ্ঠানিক ধর্ম মানুষকে দাস বানায়। সত্যিকারের মুক্তি আসে নিজের ভেতর থেকে, কোনো গ্রন্থ থেকে নয়, কোনো পুরোহিত থেকে নয়। শুধু ধ্যান, শুধু সচেতনতা, শুধু বর্তমান মুহূর্ত এবং তা প্রকৃতির অংশ। এটাকে স্বাভাবিক করো, তারপর ধীরে ধীরে উঠে যাও উচ্চতর চেতনায়। এই বার্তা ১৯৭০-এর দশকে, যখন পশ্চিমের তরুণরা প্রচলিত ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন। কাউন্টার কালচার, হিপ্পি মুভমেন্ট, এই পরিবেশে ওশোর কথা ছিল বিদ্যুতের মতো। পুনার আশ্রমে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ আসতে লাগলেন। ডাক্তার, প্রফেসর, উকিল, শিল্পী, ব্যবসায়ী, সবাই। ডায়নামিক মেডিটেশন, শরীরের মাধ্যমে মুক্তি। ওশোর সবচেয়ে বিখ্যাত উদ্ভাবন ডায়নামিক মেডিটেশন। সকালবেলা ১ ঘন্টা, ৫টি পর্যায়ে। প্রথম পর্যায়ে দ্রুত শ্বাস নিন ১০ মিনিট, শরীর গরম হবে। দ্বিতীয় পর্যায়ে যা মনে আসে করুন, চিৎকার করুন, কাঁদুন, লাফান, নাচুন, আবেগ বের হোক। তৃতীয় পর্যায়ে হু শব্দ করুন, লাফ দিন। চতুর্থ পর্যায়ে হঠাৎ থামুন, সম্পূর্ণ নীরব। পঞ্চম পর্যায়ে উৎসব, নাচুন, আনন্দ করুন। এই মেডিটেশন কি কাজ করে? আধুনিক মনোবিজ্ঞান বলছে হ্যাঁ। কিছু ক্ষেত্রে শরীরের আবেগকে মুক্ত করার এই পদ্ধতি ক্যাথারসিস তত্ত্বের সাথে মেলে, কিন্তু সমস্যা হলো এই তীব্র আবেগিক অভিজ্ঞতা মানুষের নির্ভরশীল করে দিতে পারে, এবং ওশোর কমিউনে এই নির্ভরশীলতাই পরে ব্যবহৃত হয়েছিল নিয়ন্ত্রণের হাতিয়ার হিসাবে। পুনার আশ্রম, স্বপ্নের শুরু। ১৯৭৪ সাল, পুনা, মহারাষ্ট্র। ওশো তার আশ্রম স্থাপনা করলেন। কমলার পোশাক, মালা, নতুন নাম। প্রতিটি অনুগামীর ওশো নতুন নাম দিতেন। সংস্কৃতে এটাও একটা কৌশল। নতুন নাম মানে নতুন পরিচয়। পুরনো পরিচয় ছেড়ে দেওয়া, পুরনো পরিবার, পুরনো দেশ, পুরনো সবকিছু। আশ্রমে আসা মানুষরা বললেন অভূতপূর্ব স্বাধীনতা, নিঃস্বার্থ ভালোবাসা, আত্মিক জাগরণ। কিন্তু আরো কিছু মানুষ বললেন ধীরে ধীরে সব নিয়ন্ত্রণ হয়, ওশোর অনুমতি ছাড়া সিদ্ধান্ত নেই, পরিবারের সাথে যোগাযোগ কমে এবং আশ্রমের বাহিরের পৃথিবী সংসারী বলে উপহাস। মনোবিজ্ঞানীরা এই লক্ষণগুলোকে বলেন কাল্ট ডায়নামিক্স। কিন্তু আশ্রমে থাকা মানুষেরা এটা বুঝতেন না, কারণ ভেতর থেকে সবকিছু ভালো লাগছিল। মা আনন্দশীলা, ক্ষমতার নতুন মুখ। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র মা আনন্দশীলা। আসল নাম শিলা সিলভাম্যান।
ভারতীয় আমেরিকান, 1960-এর দশকে ওশোর অনুগামী এবং ধীরে ধীরে ওশোর সবচেয়ে ক্ষমতাশালী সেনাপতি। শিলা ছিলেন অসাধারণ সাংগঠনিক শক্তির অধিকারী, তীক্ষ্ণ বুদ্ধি কিন্তু একই সাথে নিষ্ঠুর, ক্ষমতালোভী। ওশো যখন ধ্যানে মগ্ন থাকতেন, শিলা বাইরের সব কাজ সামলাতেন এবং ধীরে ধীরে নিজেই সর্বে সর্বা হয়ে উঠলেন। ওরেগনের স্বপ্ন, রজনীশপুরম, 1981 সাল। ওশোকে ভারত সরকার করের নোটিশ দিল, ভিসার সমস্যা, সিদ্ধান্ত নেওয়া হলো আমেরিকায় যাব। অরেগন রাজ্যে 64,000 একর জমি কেনা হলো, বিগ মাডি র্যান্স, নতুন নাম রজনীশপুরম। এখানে গড়ে উঠবে একটি আদর্শ সমাজ এবং সত্যি কয়েক বছরে মরু অঞ্চলে তৈরি হলো হোটেল বৃন্দাবন। এবং সত্যি কয়েক বছরে মরু অঞ্চলে তৈরি হলো হোটেল, বিমানবন্দর, হাসপাতাল, স্কুল, খাবার, রেস্তোরাঁ, পোস্ট অফিস, 5,000 মানুষের শহর। এটা ছিল সত্যি অসাধারণ। এত অল্প সময়ে, এত কম সম্পদে, মানুষের ইচ্ছাশক্তি দিয়ে কিন্তু এই শহরের ভেতরে একটি ভয়ঙ্কর পরিকল্পনাও ছিল, যেটা বাইরে থেকে দেখা যেত না। স্থানীয় বিরোধ, সংঘর্ষের শুরু। ওরেগনের স্থানীয় মানুষ রজনীশদের ভয় পেতেন, কারণ প্রথমত এই মানুষগুলো আলাদা, তাদের পোশাক আলাদা, তাদের আচার আচরণ আলাদা, তাদের বিশ্বাস আলাদা। দ্বিতীয়ত, তারা দ্রুত সংখ্যায় বাড়ছেন এবং স্থানীয় রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। তৃতীয়ত, রজনীশদের আচরণে কিছু মানুষ অস্বস্তি বোধ করতেন। স্থানীয় সরকার রজনীশপুরমের বিরুদ্ধে আইনগত বাধা, জমির ব্যবহারের নিষেধাজ্ঞা। এই বিরোধ শিলাকে আরো কঠোর করে দিল। তিনি মনে করলেন যুদ্ধ করতে হবে এবং যুদ্ধে কিছু জায়েজ। অপরাধের পরিকল্পনা কিভাবে আদর্শ সন্ত্রাসে পরিণত হলো। 1984 সাল, স্থানীয় নির্বাচন, অস্কো কাউন্টি। রজনীশরা পরিকল্পনা করল নির্বাচনে জিততে হবে, যদি জেতা যায় স্থানীয় সরকারের উপরে নিয়ন্ত্রণ, কিন্তু সংখ্যায় কম। তাহলে পরিকল্পনা হলো বিরোধী ভোটারদের অসুস্থ করে দাও, তারা ভোট কেন্দ্রে যেতে না পারলে আমরা জিতব। শিলার দলের কিছু সদস্য দ্য ডালাস শহরের 10টি রেস্তোরাঁয় সালাদ বারে স্যালমোনিলা টাইফিমুরিয়াম ঢেলে দিল। পানির ব্যবস্থায়, খাবারে। ফলাফল, 751 জন অসুস্থ, 45 জন হসপিটালে। কেউ মারা যাননি, কিন্তু এটাই ছিল সফল বায়োটেররিজম। তখন তদন্তকারীরা বুঝতে পারেননি, ভেবেছিলেন স্বাভাবিক খাদ্য বিষক্রিয়া। সত্য বেরোলো 1 বছর পর। আরও অপরাধ, হত্যার পরিকল্পনা। বায়োটেরর ছিল শুধু শুরু, শিলার দলের আরও পরিকল্পনা ছিল। প্রথমত, ওরেগনের অ্যাটর্নি জেনারেলকে ব্যর্থ হয়েছিল। দ্বিতীয়ত, ওশোর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর দেবরাজকে হত্যার চেষ্টা, তাকে বিষ দেওয়া হয়েছিল কিন্তু বেঁচে গিয়েছিলেন। তৃতীয়ত, রজনীশপুরমের ভেতরে বিরোধী কণ্ঠস্বরকে দমন, গোপন কক্ষ ছিল যেখানে মানুষকে রাখা হতো, ওয়্যার ট্যাপিং, সব যোগাযোগ নজরে। এবং আরও একটি ভয়ঙ্কর পরিকল্পনা, রজনীশপুরমের বাহিরে থেকে হাজার হাজার গৃহহীন মানুষ আনা হয়েছিল ভোটার হিসেবে নিবন্ধিত করতে। এটা ভোটার ফ্রড, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি লঙ্ঘন। ওশো কি জানতেন? সবচেয়ে বড় প্রশ্ন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওশো কি জানতেন এই অপরাধগুলো সম্পর্কে? ওশো বলেছিলেন না, তিনি ধ্যানে মগ্ন ছিলেন। শিলা সব করেছে তাকে না জানিয়ে। কিন্তু অনেক প্রশ্ন। প্রথমত, ওশোর আশ্রমে সব কিছুর উপর কড়া নজরদারি, সবকিছু কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত। এই পরিস্থিতিতে শিলার দল কিভাবে এত বড় অপরাধ করল ওশো না জেনে? দ্বিতীয়ত, ওশো শিলাকে 6 বছর তার সবচেয়ে কাছের মানুষ রেখেছিলেন, তার নামে সব বলার অধিকার, তার নামে সব করার ক্ষমতা। তৃতীয়ত, এফবিআই এর তদন্তে প্রমাণ হয়েছে রজনীশপুরমে ওশোর কক্ষের কাছেই অস্ত্র রাখা ছিল, বিষ রাখা ছিল, ল্যাবরেটরি ছিল। ওশো সত্যি জানতেন না? এফবিআই এর গবেষকরা বরাত বেরিয়ে আসছে। ওশো নিজে এফবিআই কে ডাকলেন, বললেন শিলা অপরাধ করেছে, তাকে জানায়নি। শিলা ইতিমধ্যে ইউরোপে পালিয়েছেন, পরে গ্রেপ্তার, 34 বছরের কারাদণ্ড, কিন্তু মাত্র 2.5 বছর কাটিয়ে ছাড় পেলেন। ওশো নিচে চার্টার্ড বিমানে পালানোর চেষ্টা, ধরা পড়লেন ইমিগ্রেশন ভায়োলেশন, ওয়্যার ফ্রড। অভিযোগ, শেষ পর্যন্ত $4 লক্ষ জরিমানা দিয়ে স্বেচ্ছায় আমেরিকা ছাড়ার রায় মানলেন। 21টি দেশ তাকে প্রত্যাখ্যান করল। শেষে ফিরলেন ভারতে, পুনায়। শেষ বছর এবং মৃত্যু একটি রহস্য। 1987 সালে ভারতে ফিরলেন, নতুন নাম দিলেন ওশো, জাপানি শব্দ
অসেনিয়া সমুদ্রের মতো বিশাল, পুনায় আবার আশ্রম, আবার অনুগামী, কিন্তু শরীর ভাঙছে। 1990-এর 19 জানুয়ারি মৃত্যু, 58 বছর বয়সে। সরকারি কারণ হার্ট ফেইলিয়ার। কিন্তু ওশোর শিষ্যরা বললেন আমেরিকার কারাগারে তাকে ধীরে ধীরে বিষ দেওয়া হয়েছিল। থ্যালিয়াম তেজস্ক্রিয় বিষ, রেডিও অ্যাক্টিভ পয়জনিং। এই অভিযোগের প্রমাণ অনুগামীরা দেখালেন কারাগারে থাকার পর ওশোর শরীরে যে লক্ষণ দেখা গেছিল তা থোরিয়াম পয়জনিং এর সাথে মেলে। আমেরিকা সরকার অস্বীকার করেছে, সত্য আজও স্পষ্ট। সত্য আজও অস্পষ্ট। ওশোর দর্শন আলাদা করে দেখা। ওশোর অপরাধ থেকে তার দর্শনকে আলাদা করতে হবে, কারণ এই দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। ওশোর দর্শনে অনেক মূল্যবান কথা আছে। বি এ লাইট আপ টু ইয়োর সেলফ, নিজের আলো নিজে হও। লাইফ ইজ নট এ প্রবলেম টু বি সলভ বাট এ মিস্ট্রি টু বি লাইফ। জীবন সমস্যা নয়, রহস্য, বেঁচে যাও। দ্য মোমেন্ট ইউ অ্যাকসেপ্ট ইউর সেলফ ইউ বিকাম বিউটিফুল। নিজেকে গ্রহণ করো, তুমি সুন্দর। এই কথাগুলো আজও কোটি মানুষকে অনুপ্রাণিত করে। ওশোর বই আজও বেস্ট সেলার, পৃথিবীর 50-টিরও বেশি ভাষায় অনুবাদিত। কিন্তু একই সাথে যে সংগঠন তৈরি হয়েছিল, সেই সংগঠনে ছিল ক্ষমতার লালসা, অপরাধ, মানুষের মানসিক শোষণ। এই দুটো সত্য একসাথে। কাল্ট মনোবিজ্ঞান, কিভাবে বুদ্ধিমান মানুষ ফাঁদে পড়ে। রজনীশপুরমে যারা গিয়েছিলেন তারা বোকা ছিলেন না, তারা ছিলেন শিক্ষক, মেধাবী, অনুসন্ধিৎসু। তারা কিভাবে ফাঁদে পড়লেন? মনোবিজ্ঞানী রবার্ট চিয়ালডিনি তার ইনফ্লুয়েন্স তত্ত্ব বলেছে, প্রথমত লাভ বম্বিং, নতুন সদস্যকে অসীম ভালোবাসা দাও, তারা মনে করবে এই মানুষগুলো সত্যি আমাকে ভালোবাসে। দ্বিতীয়ত আইডেন্টিটি রিপ্লেসমেন্ট, নতুন নাম, নতুন পোশাক, নতুন পরিবার, পুরনো পরিচয় ভেঙে দাও। তৃতীয়ত গ্রাজুয়ালি কমিটমেন্ট, ছোট ছোট প্রতিশ্রুতি ধীরে ধীরে বড় এবং ফিরে আসা কঠিন হয়ে যায়। চতুর্থত আস ভার্সন দেম, বাইরের পৃথিবী মন্দ, আমরা ভালো, এই বিভাজন তাকে আটকে রাখে। অসুর রজনীশ একটি জটিল মানুষ, একটি জটিল উত্তরাধিকার। একদিকে অসাধারণ দার্শনিক অন্তর্দৃষ্টি যা আজও মানুষকে ভাবায়, অনুপ্রাণিত করে। আর একদিকে 93টি রোলস রয়েস, একটি শহরের জৈব সন্ত্রাস, পরিকল্পনা, মানসিক শোষণ। এই দুটো একই মানুষের। কিভাবে? মনোবিজ্ঞান বলছে ক্ষমতা মানুষকে বদলে দেয়, এবং যখন কেউ মনে করেন তিনি এনলাইটেন, তিনি জ্ঞানী, তখন সেই অহংকার সবচেয়ে বিপজ্জনক। কারণ তখন মনে হয় আমার যে কোনো কাজ সঠিক, আমার যে কোনো সিদ্ধান্ত নেয়। এই মানসিকতা ধর্ম, রাজনীতিতে, ব্যবসায়, যেখানেই হোক বিপজ্জনক। ওশোর গল্পের শিক্ষা একটাই, কোনো মানুষকে অন্ধভাবে অনুসরণ করো না। ওশো নিজেও বলেছিলেন, ডোন্ট ফলো মি, ফাইন্ড ইউর ওন ট্রু। আমাকে অনুসরণ করো না, নিজের সত্য খোঁজো। কিন্তু তার অনুগামীরা এই কথাই মানেননি, এবং সেটাই ছিল সবচেয়ে বড় ট্র্যাজেডি। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।